অমৃতসর থেকে আপনাদের সবাইকে জানাই গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আজকে আমাদের অমৃতসরে লাস্ট ডে। এখন আমরা হোটেলের রুম চেক আউট করে যাচ্ছি ভারতের উল্লেখযোগ্য ঐতিহাসিক স্থান জালিয়ানওয়ালা বাগ দেখার জন্য। জালিয়ানওয়ালা বাগ সম্বন্ধে আমরা ইতিহাসে পড়েছি। আজকে সেই জালিয়ানওয়ালা বাগ এবং তার কালো অধ্যায়ের কিছু ইতিহাস শেয়ার করব আমি আপনাদের সঙ্গে আজকে ভিডিওর মাধ্যমে। এই স্থানের নিকটতম রেলওয়ে স্টেশন হলো পাঞ্জাবের অমৃতসর জংশন। স্টেশন থেকে অটোতে চেপে 20 থেকে 25 মিনিটে আপনারা সহজে পৌঁছাতে পারেন এই স্থানে। গোল্ডেন টেম্পল আর জালিয়ানওয়ালা বাগ যেহেতু একদম পাশাপাশি, তাই পর্যটক গোল্ডেন টেম্পলে আসলে জালিয়ানওয়ালা বাগেও আসেন। গতকাল রাতে আমরা গোল্ডেন টেম্পলের দর্শন করেছি এবং সম্পূর্ণটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি আমার আগের ভিডিওতে। আমাদের হোটেল থেকে 2 মিনিটের ডিস্টেন্সেই হলো জালিয়ানওয়ালা বাগ। এখন আমরা পায়ে হেঁটে এগিয়ে চলেছি বিখ্যাত হেরিটেজ স্ট্রিটের ওপর দিয়ে। এখন আমাদের চোখের সামনে ভারতের এক উল্লেখযোগ্য ইতিহাসে হাতছানি, কারণ এই রাস্তার ওপরে অবস্থিত সেই বিখ্যাত জালিয়ানওয়ালা বাগ। জালিয়ানওয়ালা বাগের পুরানো প্রাচীরের দেওয়ালে ইংরেজদের মেশিন গানের গুলির ক্ষতগুলিকে আজও সংরক্ষণ করে রাখা হয়েছে, যা পর্যটকদের আজও মনে করায় সেই দিনের নিষ্ঠুর নৃশংসতাকে। এখন আমরা দেখব ইতিহাস বিজড়িত সেই স্থানটি, সেই সঙ্গে স্মৃতি রোমন্থন করি ইতিহাসের সেই কালো অধ্যায়ে। 13ই এপ্রিল 1919 সালের ঘটনা। চারিদিকে পাঁচিল দিয়ে ঘেরা এই মাঠে সেদিন জমায়েত হয়েছিল অনেক মানুষ। এই মাঠে ঢোকা এবং বেরানোর একটি গেট ছিল। এখন আমরা যে রাস্তা দিয়ে প্রবেশ করছি এটি। জালিয়ানওয়ালা বাগে এন্টার করার সাথে এখানে অনেক মিউজিয়াম আছে, যেখানে ওই সময়তে কি ঘটনা হয়েছিল সেগুলো সব দেখানো হয় ভিডিওর মাধ্যমে। পর্যটকদের দর্শনের সুবিধার জন্য সম্পূর্ণ জালিয়ানওয়ালা বাগের ম্যাপ এখানে আছে। 1919 সালের এপ্রিল মাসে পরাধীন ভারতবর্ষে ইংরেজ সরকার জারি করল রাওলাট আইন। এই আইন প্রয়োগ করে যে কোনো ভারতীয় নাগরিককে যখন তখন গ্রেফতার করে তারা জেলে বন্দি করতে পারে। এই রাওলাট আইন বা কালো আইনের প্রতিবাদে পুরো দেশ জুড়ে শুরু হলো প্রতিবাদ বা গণ আন্দোলন। পাঞ্জাবে 13ই এপ্রিল বৈশাখী খুব বড় একটা উৎসব। 13ই এপ্রিল 1919 সকালে মানুষ একদিকে বৈশাখী উৎসব পালন করছিল, আর একদিকে প্রতিবাদী আন্দোলন সংগঠিত করার জন্য এই এলাকার সাধারণ 25,000 মানুষ জমায়েত হয়েছিল জালিয়ানওয়ালা বাগের মাঠে। চলছিল শান্তিপূর্ণ প্রতিবাদপূর্ণ আন্দোলন। 13ই এপ্রিলের সকালের এই জনসভার খবর আগেই পৌঁছে যায় জেনারেল ডায়ারের কানে। আগের দিনে অর্থাৎ 12ই এপ্রিল
তিনি অতিরিক্ত পুলিশ ফোর্সের বন্দোবস্ত করে ফেলেন। স্থানীয় মানুষের জমায়েতে প্রায় পরিপূর্ণ জালিয়ানওয়ালাবাগের ময়দান। তারা গুণাক্ষরে অনুমান করতে পারেনি এরপর কী ঘটনা ঘটতে চলেছে। এদিকে জেনারেল ডায়ার সশস্ত্র পুলিশ বাহিনী নিয়ে হাজির হলেন জালিয়ানওয়ালাবাগের উপকণ্ঠে। চারিদিকে ঘেরা এই ময়দানে প্রবেশ আর প্রস্থান করার জন্য একটি মাত্র গেট ছিল, সেটিকে তোপ রেখে বন্ধ করে দেওয়া হলো। ডায়ারের ফায়ার নির্দেশে নিরীহ মানুষগুলোর ওপরে শুরু হলো নির্বিচারে গুলিবর্ষণ। প্রায় 1600 রাউন্ড গুলি চলার সময় শুধুমাত্র বিরাম ছিল বন্দুকে গুলি লোড করার সময়টুকু। বয়স্ক থেকে মহিলা, শিশু কেউই রেহাই পেল না। যারা দেয়াল টপকে বাঁচার চেষ্টা করলো তারাও গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়ল। গুলি থেকে বাঁচতে ময়দানের পাশে এই কুয়োতে অনেকে ঝাঁপ দিল, কিন্তু সেই চেষ্টাও ব্যর্থ হলো। পরবর্তী সময় এই কুয়ো থেকে প্রায় 120 জনের নিথর দেহ উদ্ধার করা হয়। মানুষের রক্তে সেই কুয়োর জলে রং লাল হয়ে যায়। এই কুয়োকে আজও খুনি কুয়ো বলা হয়। আজও এই দেওয়ালে গুলির চিহ্নগুলো রয়ে গেছে গণহত্যার সাক্ষীস্বরূপ। এই নিষ্ঠুর ঘটনার প্রতিবাদে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার ইংরেজদের দেওয়া নাইট উপাধি ত্যাগ করেন। শুধু তাই না, এই বর্বর ঘটনার প্রতিবাদে পুরো দেশ জুড়ে শুরু হলো প্রতিবাদী আন্দোলন। এই ঘটনা তদন্ত করে হান্টার কমিশন, যার দায়িত্বে ছিলেন জেনারেল মাইকেল ওডওয়্যার। জেনারেল ডায়ার নিজের সাফাই পেশ করে জানায়, নিজেকে বাঁচাতে অর্থাৎ সেলফ ডিফেন্সে তিনি গুলি চালানোর আদেশ দেন। শাস্তি তার হলোই না, উপরন্তু তার পদমর্যাদা বৃদ্ধি পায়। তবে এই শর্তে তিনি কোনোদিন ভারতে আসতে পারবেন না। বাকি জীবনটুকু তাকে ইংল্যান্ডে কাটাতে হবে। যেদিন এই হত্যাকাণ্ড হয়েছিল সেদিন এই ময়দানে উপস্থিত ছিল স্বাধীনতা সংগ্রামী উধম সিং। ভাগ্যের জোরে তিনি সেদিন বেঁচে যান ঠিকই, তবে এই রক্তাক্ত ময়দানে দাঁড়িয়ে শপথ নিয়েছিলেন এই হত্যাকাণ্ডের প্রতিশোধ তিনি নেবেন। এই ঘটনার প্রায় 8 বছর কেটে গিয়েছে। সালটা 1927। লন্ডনে থাকাকালীন কোনো এক অজানা রোগের শিকারের মৃত্যু হয়েছে জেনারেল ডায়ারের, কিন্তু তখনও বেঁচে আছে এই ঘটনার তৎকালীন দায়িত্বে থাকা মাইকেল ওডওয়্যার। এদিকে উধম সিং গদর পার্টি জয়েন করেন। উধম সিংয়ের লক্ষ্য তো মাইকেল ওডওয়্যার ছিল যে লন্ডনে ছিল। যখনই তিনি জানতে পারে তখনই লন্ডন যাওয়ার জোগাড় শুরু করতে থাকে। কিছুদিন কাজ করে পয়সা জোগাড় করে আমেরিকায় যায়, তারপরে আমেরিকা থেকে লন্ডনে পৌঁছায়। লন্ডনের রেস্টুরেন্টে কাজ করতে শুরু করে। রেস্টুরেন্টে কাজ করে পয়সা জোগাড় করছিল একটা পিস্তল কেনার জন্য। এত কিছু করার জন্য উধম সিংয়ের পুরো 21 বছর লেগে গেল। অবশেষে সেই সময় এসে গেল। উধম সিং নিজের লক্ষ্যের নিকট পৌঁছালো। 1940 সালে লন্ডনে একটি হলে ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন আর রয়্যাল সেন্ট্রাল এশিয়ান সোসাইটির মিটিং হচ্ছিল। এই মিটিংয়ে মাইকেল ওডওয়্যার পৌঁছালেন, আর উধম সিংও। তার হাতে রাখা বইয়ের মধ্যে লুকানো ছিল তার অর্থ সঞ্চয় একটি লোডেড পিস্তল। তিনি মঞ্চে ওঠার মুহূর্তে তিনটে গুলি ছিটকে এসে বুক ফুঁড়ে দিল মাইকেল ওডওয়্যারের। মুহূর্তে তিনি মৃত্যুবরণ করলেন। উধম সিং শান্ত এবং দৃঢ় কণ্ঠে ঘোষণা করলেন, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিশোধ আমি নিয়েছি। এই হত্যার অপরাধে 31শে জুলাই 1940 সালে উধম সিংয়ের ফাঁসি হয়। যদিও দেশবাসীর কাছে তিনি চির অমর হয়ে রয়ে গিয়েছেন। ওনার অস্থি এই জালিয়ানওয়ালাবাগে রাখা হয়। এখানে রাখা আছে উধম সিংয়ের অস্থি। अंग्रेजों द्वारा लगाई गई तोप के बावजूद जनसंहार, लोगों पर गोलीबारी और त्योहार को अपनी होली में बदल देने की खबर आसपास के गांव तक पहुंच गई और एक 12 साल के लड़के ने भी ये खबर सुनी। आंखों में आंसू थे और दिल में गुस्से का तूफान, और वो खुद अपनी आंखों से देखना चाहता था अंग्रेजों के अत्याचारों को। जी हाँ, इस लड़के का नाम भगत सिंह था। वो लड़का जिसका चाचा अजीत सिंह अंग्रेज सरकार को पहले ही चुनौती दे रहा था। इस बालक के राष्ट्रवाद और निश्चय उसको जलियांवाला बाग तक खींच लाए, और जो कुछ उसने देखा उसने उसका क्रांतिकारी भविष्य तय कर दिया। इसके साथ ही एक ऐसा क्रांतिकारी इस जनसंहार से पैदा हुआ जिससे अंग्रेज खौफ खाते रहे। किसे पता था कि ये लड़का
एक दिन न केवल भारत को आजाद कराने के लिए क्रांतिकारियों की अगुवाई करेगा, बल्कि उसकी शहादत के बाद भी उसका नाम हर भारतीय की जबान पर होगा। भगत सिंह ने शुरू में गणेश संघ विद्यार्थी के संग काम किया, पर जल्द ही वो हिंदुस्तान रिपब्लिकन आर्मी के और फिर हिंदुस्तान सोशलिस्ट रिपब्लिकन आर्मी के सिपाही बन गए। उनके वीरता भरे कारनामों में से दिल्ली की केंद्रीय विधानसभा में बटुकेश्वर दत्त के साथ यूएन के बम फेंकना प्रमुख है। वो वहां से भाग नहीं सकते थे, लेकिन उन्होंने क्रांतिकारी नारे लगाते हुए खुद को गिरफ्तार करा दिया। वो असली बम भी फेंक सकते थे, और उन्होंने साबित किया कि वो कातिल नहीं है और वो सही थे कि इस धमाके की गूंज लंदन तक सुनाई पड़ी। 19 জুলাই 1974 সালে ভারতে নিয়ে আসা হয় শহীদ উধম সিংয়ের অস্থি। ইনি হলেন শহীদ উধম সিং এবং তার ছবির পাশে রাখা আছে তার অস্থি। शाम 4:30 बजे जलियांवाला बाग में सभा हुई। हुए लोगों को ये मालूम नहीं था कि उपनिवेशी सरकार ने अमृतसर में मार्शल लॉ लगाया है। प्रभात फेरियां और सभाएं करने पर प्रतिबंध लग चुका है। 12:30 सिर्फ 80 मिनट में 1650 गोलियां दर्शन और उनमें से गर्मियों की नदियां बहने लगी। हर तरफ जानवर छोटे बच्चों तक नहीं बचा। बचने की तलाश में कुछ लोग दीवार लाने लगे, कुछ कुएं में कूदे तो कुछ बचने लगाने और उन्हें गिर पड़े। जब ही गोलियां बरसती लगी। हिंदुस्तानी शहीद हुए और 1500 से ऊपर घायल। गोलियों का भंडार खत्म होते ही घायलों और मृतकों को वहीं तड़पता छोड़ डायर बिना किसी पछतावे के उस भयावह जगह से निकल गया। अमृतसर में आज तक ऐसी काली रात न देखी थी। 24 घंटे तक घायल बिना पानी या किसी सहायता के पड़े रहे। उनकी खबर लेने वाला कोई भी न था। कितना खौफनाक दृश्य था वो दर्द और यातना, जानलेवा सन्नाटा और गहन आघात आज भी हिंदुस्तान के सीने में गूंज रहे हैं। The people of Punjab enthusiastically responded to the Rowlatt Satyagraha, and this was not without reasons. The atrocious memories of the Lahore conspiracy case were still fresh, besides the relative impact of the war. On the other hand, we had in Punjab Michael O'Brien,
the lieutenant governor who was hell-bent on crushing any nationalist feelings. It was 9th April 1919. Punjab was celebrating the festival of Ram Navami. These celebrations too were looked upon by the British as conspiratorial meetings. এখন আমরা আছি সেই ঐতিহাসিক জালিয়ানওয়ালাবাগের মাঠে। বর্তমানে মাঠটিকে সুন্দর উদ্যানে রূপ দেওয়া হয়েছে। উদ্যানের মাঝে তৈরি করা হয়েছে স্মৃতিসৌধ। আমাদের মতো আজ অনেক পর্যটক জমায়েত হয়েছে ইতিহাস খ্যাত স্থানটি দর্শনে। ভারত আজ স্বাধীন হলেও ইতিহাসের গভীর ক্ষত আজও অক্ষত। জালিয়ানওয়ালাবাগের ভেতরে সবসময় একটা অমর জ্যোতি জ্বলতে থাকে। চলুন এখন আমরা সেই স্থানটি দর্শন করব। জালিয়ানওয়ালাবাগের সম্পূর্ণ দর্শন করে এখন আমরা এক্সিট গেট দিয়ে বেরাবো। বেরানোর আগে আমি একটাই কথা বলবো, আজ আমরা স্বাধীন ভারতে বাস করছি, স্বাধীনভাবে চলতে পারছি, স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারছি। কিন্তু এই স্বাধীনতা পাওয়া অত সহজ ছিল না। কত স্বাধীনতা সংগ্রামী দেশপ্রেমী শহীদ হয়েছেন আমাদের দেশকে স্বাধীন করার জন্য। তাই এই স্বাধীনতার যথাযথ সম্মান আর মর্যাদা আমাদের প্রত্যেক ভারতবাসীর করা উচিত। এটা আমাদের কর্তব্য এবং দায়িত্ব। আশা করি আপনাদেরও জালিয়ানওয়ালাবাগের আজকের পর্বটা ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেবেন, আর কমেন্টে নিশ্চয়ই জানাবেন আজকের পর্বটা আপনাদের কেমন লাগলো। জালিয়ানওয়ালাবাগ দেখার পরে এখন আমরা যাব ওয়াঘা বর্ডার দেখার জন্য। ওয়াঘা বর্ডার আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমার পরের ভিডিওতে। জালিয়ানওয়ালাবাগের গলিতে রয়েছে বড় মার্কেট। এখন আমরা এখানকার মার্কেট ঘুরে দেখব। लाल लाल तो नहीं थी, दोनों लाल लाल। कौन सा कलर चाहिए? रेड कलर, रेड दोनों से। गोल्डन रेड, सिल्वर रेड चाहिए, गोल्डन रेड चाहिए। बढ़िया पूरा ड्राई फ्रूट है, देसी घी का है, पूरा मावा भुना हुआ है। देखो बोलिए। देसी घी का गाजर का हलवा, केसर वाली रबड़ी, केसर वाली लस्सी। देसी घी का गाजर का हलवा, ये देखो घी छोड़ रहा है, घी डाला हुआ है, ये थोड़ी है पानी, थोड़ी है इसमें। देसी घी का गाजर का हलवा, केसर वाली रबड़ी, केसर वाली बोलो। लस्सी। देसी घी पूरा का टेस्ट है, गाजर कोई का ऐसी हलवा, बात नहीं है। केसर वाली रबड़ी, केसर वाली लस्सी। देसी घी का गाजर का हलवा, केसर वाली रबड़ी, केसर वाली लस्सी। देसी घी का गाजर का हलवा, केसर वाली रबड़ी, केसर वाली लस्सी। देसी घी का गाजर का हलवा, केसर वाली रबड़ी, केसर वाली लस्सी।
देसी घी का गाजर का हलवा, लस्सी पीजिए पंजाबी लस्सी, मलाई वाली लस्सी, बादाम केसर लस्सी, कढ़ाई वाला गरम दूध, केसर वाला गरम दूध, गरम गुलाब जामुन, गर्मा गरम गुलाब जामुन, रबड़ी ठंडी रबड़ी हलवा। ये देसी घी का गाजर का हलवा, लस्सी पीजिए पंजाबी लस्सी, मलाई वाली लस्सी, बादाम केसर लस्सी, कढ़ाई वाला गरम दूध, केसर वाला गरम दूध, गरम गुलाब जामुन, गर्मा गरम गुलाब जामुन, रबड़ी ठंडी रबड़ी हलवा। ये देसी घी का गाजर का हलवा, लस्सी पीजिए पंजाबी लस्सी, मलाई वाली लस्सी, बादाम केसर लस्सी, कढ़ाई वाला गरम दूध, केसर वाला गरम दूध, गरम गुलाब जामुन, गर्मा गरम गुलाब जामुन, रबड़ी गुलाब जामुन, रबड़ी ठंडी रबड़ी हलवा। ये देसी घी का गाजर का हलवा, लस्सी पीजिए पंजाबी लस्सी, मलाई इधर मिलेगा रेडीमेड। आओ मैडम, ये सिस्टम सेल है मैडम, देना ड्रेस मिलेगा मैडम, मैडम देना ड्रेस पंजाबी सूट है ये। जाओ बेटे आप मैडम, और ये पंजाबी ड्रेस रेडीमेड सिस्टम देना पंजाबी सूट सर, बच्चे इधर आ जाओ। Have a look this one. Just see. This is a ready-made Patiala kurti is on stitch. Please sit down, beta ji. दादा चाय चलेगा प्लीज? चलेगा दीदी, चाय कवर कभी मीठा बेटे। आप बॉर्डर वाले भागा बॉर्डर बड़ा ज्यादा आएगा, 350 का 300 लगेगा, অমৃতসরে লস্যি আর গাজরের হালুয়া সত্যিই খুব টেস্ট। আজকে আমরা খেলাম। আপনারাও যখন অমৃতসরে ঘুরতে আসবেন, লস্যি আর গাজরের হালুয়া একদম মিস করবেন না। इसमें देखिए तो व्हाट्सएप नंबर भेजा है। अटारी रोड पे हैं हम अभी, अमृतसर टू बागा बॉर्डर, और 38 किलोमीटर है, 1 आवर्स। এখন আমরা অমৃতসর থেকে ওয়াঘা বর্ডারে যাচ্ছি। অমৃতসর থেকে ওয়াঘা বর্ডারের ডিস্টেন্স হলো 38 কিলোমিটারের মতো, সময় লাগবে 1 ঘন্টার কাছাকাছি। অমৃতসর থেকে ওয়াঘা বর্ডারে গাড়ি ছাড়াও বাসে কিংবা অটো করেও যাওয়া যায়। এখন আমরা এসেছি বল্লে বল্লে ধাবাতে। আজকে লাঞ্চ আমরা এখানেই করব। এখানে ভেজ এবং নন ভেজের সব আইটেম পাওয়া যায় এবং ভেজ আর নন ভেজে খাওয়ার জায়গা আলাদা আছে। তার সাথে এখানে খাবার সার্ভ করেন মহিলারা।
এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ব্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন হলে দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। দেখা হবে খুব শিগগিরই নতুন একটি ব্লগে। আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সবাইকে মন থেকে অনেক ধন্যবাদ।